আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের ঋণের বোঝা। সরকার ঋণ গ্রহণ করছে, ঋণ বাড়ছে আমার এবং আপনার। বাংলাদেশ এখন বিদেশি ঋণ পরিশোধে প্রতি বছর যে পরিমাণ অর্থ খরচ করছে, তার জন্য নতুন ঋণের উপর নির্ভর করতে হচ্ছে, অর্থাৎ ঋণ করে ঋণ শোধ করতে হচ্ছে। অভ্যন্তরীণ উৎস থেকে আদায় করা রাজস্ব ব্যবহার করে যাবতীয় পরিচালন খরচ এখন মেটানো হয়। রাজস্ব বাজেট থেকে ঋণের সুদ এবং আসলের পুরো অর্থের যোগান দেওয়া যাচ্ছে না। ফলে বিদেশি ঋণ পরিশোধে ঋণের উপর নির্ভরতা বাড়ছে, যেটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন। এবং এই ঋণ আবার বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশগুলো থেকে কঠিন শর্তে ঋণ। বন্ধুপ্রতিম দেশ বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন আমি রাশিয়া, চীন এবং ভারতের কথা বলছি। এবং রাশিয়া, চীন সহ বিভিন্ন উৎস থেকে বড় প্রকল্পে কঠিন শর্তে ঋণ নেওয়া হচ্ছে। গত 3 অর্থবছরের বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করতে গিয়ে সরকারকে 24,679 কোটি টাকা ঋণ করতে হয়েছে, মাফ করবেন। এবং চলতি অর্থ বছরে প্রায় 15,499 কোটি টাকা ঋণ করতে হবে। বাজেটের দলিলে শুধু সুদ খরচের বরাদ্দ দেখানো হয়। 2015-16 অর্থ বছরে জিডিপির তুলনায় 15.5% বিদেশি ঋণ নেওয়া হয়েছে। প্রতি বছরই এই অনুপাত বেড়েছে বলছে এটা সিপিডি, এবং সর্বশেষ গত অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 21.80%। গত ডিসেম্বর মাস শেষে সরকারি বেসরকারি খাতের বিদেশি ঋণের পরিমাণ $10,034 কোটি। 2026 সাল কিন্তু খুবই বিপজ্জনক সাল। আমি বলবো যে 26 সাল থেকে রূপপুরে বছরে কিস্তি কিন্তু $50 কোটি, শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্ল্যান্ট রাসায়ন সহায়তায় যেটা হচ্ছে, সহায়তা বলাও ভুল হবে আসলে। ঋণ করে বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, কথা আমরা বহুবার বলেছি, বহু বিশেষজ্ঞ বলেছেন, বহু অর্থনীতিবিদ বলেছেন। কিন্তু এসব প্রকল্প রপ্তানি বাড়াতে পারছে কিনা তা দেখতে হবে। এসব প্রকল্পে আয় হচ্ছে টাকায়, ঋণ পরিশোধ করতে হচ্ছে ডলারে। বুঝতে পারছেন, আয় করি টাকায়, ঋণ দিই, ঋণের টাকা শোধ করি আমরা ডলারে। এবং ডলারের দাম বাড়ার ফলে ঋণ পরিশোধে বেশি টাকাও খরচ হচ্ছে। এমনকি বেসরকারি খাতে ঋণ পরিশোধের রিজার্ভের উপর একটা বড় চাপ সৃষ্টি হয়েছে, যে কারণে রিজার্ভটা কমে যাচ্ছে, ডিক্লাইনিং। বিদেশি ঋণ কেন নেব, কিভাবে আমরা ব্যবহার করব, পরিশোধ করব, কিভাবে আমরা রপ্তানির সক্ষমতা বাড়াবো নিয়ে, তা নিয়ে কিন্তু অনেক চিন্তাভাবনা করা উচিত ছিল। এবং এই নিয়ে প্রচুর অর্থনীতিবিদ প্রচুর পরামর্শ দিয়েছেন, কিন্তু কর্তা ব্যক্তিদের সেগুলো মাথায় ঢুকেছে কিনা সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আছে। রপ্তানি বাড়লে তা ঋণ পরিশোধকে সহজ করবে। এখন চিন্তা করা উচিত কিভাবে রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করা যায়। এটা দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর রেমান সোবহান বলেছেন। ঋণ করে বড় প্রকল্প করলে 20-30% খরচ বেড়ে যায়, এবং এখানে রাজনৈতিক উদ্দেশ্য, প্রকল্পের খরচ বৃদ্ধি এবং ব্যবস্থাপনার বড় ইস্যু হয়ে যায়। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন যে রাজস্ব বাজেট থেকে উন্নয়ন প্রকল্পে একটি টাকাও দিতে পারছি না আমরা, এবং বিদেশি ঋণ পরিস্থিতি নিয়ে প্রতারণামূলক বাস্তবতার মধ্যে আছি। ঋণ নিয়ে এত মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থসামাজিক উন্নয়নে এর প্রতিফলন নেই। আমি বলি যে আমাদের নজর হচ্ছে হার্ডওয়্যারের দিকে। আমরা ইনফ্রাস্ট্রাকচার, আমরা ফ্লাইওভার, আমরা ব্রিজ, মেট্রো রেল যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে মনোযোগ করি, কিন্তু আমাদের যে সফট পাওয়ার, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, শিক্ষা, স্বাস্থ্য, সেই জায়গাটাতে আমাদের কোনো মনোযোগ নেই। এটা অনেকটা যেমন ধরেন আমাদের সফট পাওয়ার এই ইস্যুগুলোতে পশ্চিমারা অনেক ঋণ দেয়, অনেক সহায়তা দেয়, অনেক ডোনেশন দেয়, সাহায্য করে, সেগুলো খুব আলোচনা নেই। চীনেরটা বড় বেশি দেখা যায়, কারণ চীন ওই বড় বড় দৃশ্যমান প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচারে তারা লোন দেয়। তা মনে হয় যে তারাই আসলে অনেক কিছু করছে, কিন্তু তাদের পরিমাণটা কিন্তু অন্যদের চাইতে, পশ্চিমাদের চাইতে খুব বেশি নয়, কিন্তু সেটা আমরা আসলে বিবেচনার মধ্যে নেই না। সো এত মেগা প্রকল্প যে গত কয়েক বছরে বাংলাদেশ সরকার করলো, তারপরও জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ এখন 23% কেন আটকে আছে, এটা দেবপ্রিয় ভট্টাচার্যের একটা বড় প্রশ্ন। মানুষের গড় আয়ু কমেছে, আমরা সরকারের হিসাবেই এখন দেখছি, বিবিএসের হিসাব বলছে। মৃত্যুহার বেড়েছে, বেকারের সংখ্যা বেড়েছে, 25% পরিবারকে ঋণ করে চলতে হয়, কারো একবেলা খাবার থাকলে পরের বেলা খাবারের কথা চিন্তা করতে হয়। গত 1.5 দশকে আমরা এত কিছু করলাম, তাহলে মানুষ এসবের সুফল কেন পেল না, এই প্রশ্ন তো তোলাই যায়।
উল্টো আমরা দেখছি যে ব্যাংকের টাকা ফেরত দেয়া হয় না, শেয়ার বাজারের মাধ্যমে মধ্যবিত্তের টাকা লুটপাট হয়ে গেছে, বৈদেশিক ঋণে মেগা প্রকল্পের মাধ্যমে এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠীর পুঁজি সঞ্চয়ের নতুন উৎস হিসেবে উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি খাতে তা বেশি হচ্ছে এবং মেগা প্রকল্পের সঙ্গে বিশেষ কিছু টাকা পাচারের একটা সংশ্লেষ পাওয়া যায়। প্রচুর টাকা দেশের বাইরে গেছে, আমরা বলছি না, শুধু সরকারের মন্ত্রীরাও বলেছেন। এবং বিদেশি ঋণ নেওয়ার আগেই আসলে যাচাই বাছাই করা উচিত, সেটা করা হয়নি। কেন করা হয়নি সেগুলো একটা রাজনৈতিক প্রশ্ন। এর মধ্যে আরও কতগুলো প্রশ্ন আছে, যেমন আমি কর্মসংস্থানের কথা বললাম, আমরা সেই দিকে নজর দিই না। কর্মসংস্থান করতে হলে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ হয় না কেন? আপনার যদি গভর্নেন্সের দুর্বলতা থাকে, আপনার যদি গণতন্ত্রের সংকট থাকে, আপনার যদি অস্থিতিশীলতা থাকে, সেটা রাজনৈতিক অর্থনীতির ক্ষেত্রে আপনার কিন্তু বিনিয়োগ হবে না। বর্তমানে দেশি বিদেশি বিনিয়োগ কমে গেছে, এটা আমরা সবাই জানি। তাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, আবার যেসব কর্মসংস্থান হচ্ছে সেগুলোর মান নিয়ে প্রশ্ন আছে। দেশে একটা বড় জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী, এখন তাদের কাজ নেই, তাদের শিক্ষা নেই, তারা কোথাও নেই, নিষ্ক্রিয়। তাই শুধু কর্মসংস্থান তৈরি করলে হবে না, মানসম্মত কর্মসংস্থান তৈরি করতে হবে, বিশেষ নজর দিতে হবে। এই জন্য বেসরকারি খাতকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং তাদেরকে আবার উৎসাহিত করবার জন্য পরিবেশ দিতে হবে। কেন দেশের অর্থনীতিতে এতদিন ধরে পোশাক খাত নির্ভর, সেটা একটা বড় প্রশ্ন। শুধুমাত্র পোশাক খাতের উপর নির্ভরশীল, এই খাতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, আর কতদিন শ্রমিকরা কাজে টিকবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা বলছি, আমরা এআই এর কথা বলছি, সো রোবটের কথা বলছি। সো পরিস্থিতি যে খুব একটা সুখকর হবে আমাদের জন্য আগামী দিনের জন্য আরএমজি খাতে, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ যিনি বাংলাদেশে আছেন হ্যাবেন, তিনি বলছেন যে বাংলাদেশের বহু মানুষ বেকার, চাকরি পায় না। শুধু কর্মসংস্থান তৈরি করলেই হবে না, যে কথা আমি আগেও বলেছি, মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি করতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে। এবং 2 বছরে উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে দেশ, আমরা জানি। প্রতিটা মানুষ এই প্রাইস হাইকের জন্য, ইনফ্লেশনের জন্য ভুগছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে, মুদ্রা বিনিময় হার অস্থিতিশীল, ডলারের বাজার অস্থিতিশীল, বৈষম্য প্রকট হয়েছে। এই অবস্থায় শুধু কর্মসংস্থান তৈরি করলে হবে না, ওই কর্মসংস্থানের মান বাড়াতে হবে, এটা সবাই বলছেন। এবং এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনীতিতে স্থিতিশীলতা না আসলে বিনিয়োগ বাড়বে না, কিন্তু অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে হলে আপনাকে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। এটা এই চুপচাপ নীরবতা, কিছুই হচ্ছে না, কিছুই ঘটছে না বলে এটাকে স্থিতিশীলতা বলা যাবে না। মানুষের ভেতরে কি আছে, প্রতিপক্ষের ভেতরে কি আছে, সেটাও কিন্তু বিবেচনার মধ্যে নিতে হবে। এর মধ্যে আবার ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে। অনেক ব্যাংক, এত ব্যাংক বাংলাদেশে কেন, সেটা একটা বড় প্রশ্ন। ভারত আমাদের চাইতে অনেক বড় দেশ, এত ব্যাংক নেই, তাহলে এতগুলো ব্যাংক কেন? এখন তার মধ্যে বলা হচ্ছে যে অনেকগুলো ব্যাংক শেষ, আসলেই শেষ, আমরা সবাই জানি, প্রায় সব ব্যাংকই শেষ। তার মধ্যে কিছু বেশি খারাপ অবস্থা। এখন ভালোর সঙ্গে খারাপকে মেশাবেন, কোন প্রক্রিয়া আপনি মেশাচ্ছেন? ভালোর সঙ্গে খারাপকে মেশালে ভালোও খারাপ হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। সো ব্যাংক একীভূত করা নিয়ে এমনিতেই উদ্বিগ্ন ব্যাংক খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা, আমি আগেও বলেছি। এর মধ্যে সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা নিয়ে, কিছু বিধান নিয়ে এই উদ্বেগকে কিন্তু আরও বাড়িয়ে তোলা হয়েছে। এখন পর্যন্ত যেসব ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো কোন নীতিতে পড়বে সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা। আবার 1 বছর সময় দিয়ে বাধ্যতামূলক একীভূত করার যে নীতিমালা করা হয়েছে, সেটিতে পুরো প্রক্রিয়া একটি দীর্ঘসূত্রিতায় পড়বে। বাধ্যতামূলক একীভূত করার বিষয়ে নীতিমালায় বলা হয়েছে যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার বিষয়ে প্রথমে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হবে, এরপর কেউ আগ্রহ দেখালে তাদের খারাপ সম্পদের বিষয়ে যাচাই বাছাইয়ের উদ্যোগ নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে খারাপ সম্পদের তথ্য আগে না জানলে এসব ব্যাংকে একীভূত করার বিষয়ে কেন এবং কিসের ভিত্তিতে অন্যরা আগ্রহী হবে? এছাড়া একীভূত হওয়া ব্যাংকের পরিচালকদের 5 বছর পর আবার পরিচালনা পরিষদে ফেরার যে সুযোগ রাখা হয়েছে, তা এক ধরনের দায় মুক্তি কিন্তু, এবং ব্যাংক খাতে সুশাসনের ক্ষেত্রে তা সমস্যা তৈরি করতে পারে। এই বিধানের ফলে ডিল মেকিংয়ের এক ধরনের সুযোগ তৈরি হবে। এদিকে নীতিমালা করবার আগে দেশের দুর্বল 3টি ব্যাংকে অপেক্ষাকৃত ভালো 3 ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার। ইতিমধ্যে এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকে একীভূত করা হয়েছে, আপনারা জানেন। এবং পদ্মা ব্যাংক তো আমরা সবাই জানি যে এতটাই খারাপ ব্যাংক। এর আগে এটি ছিল ফার্মার্স ব্যাংক,
তো ফার্মার যখন খারাপ হচ্ছে নাম পাল্টে কিছুটা ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, শেষ পর্যন্ত সুরক্ষা করা যায়নি। সো দুর্বল ব্যাংকগুলোকে আর সময় না দিয়ে এখনই নির্মমভাবে তাদের সম্পদের মূল্যায়ন করা উচিত। একটা ব্যাংক কতটা ক্ষত হয়েছে তার হিসাব জানাটা আগে জরুরি। হিসাবটা জানলে দাম দর করে কেনা বেচা করা সহজ হয়। একীভূত করার চাইতে আসলে এগুলোকে বিক্রি করে দিলে অনেক ভালো হতো আমার কাছে মনে হয়। সব কথার মূল কথা, আমাদের যে অর্থনৈতিক সুশাসন যদি আমরা নিশ্চিত করতে না পারি এবং তার সঙ্গে রাজনৈতিক সুশাসনের একটা সম্পর্ক আছে, তা না হলে এই সংকটের সমাধান আসলে সম্ভব নয়। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবার সঙ্গে শুভকামনা।